1 ঘন্টা পর হসপিটালের সামনে গাড়ি থামে। গাড়ি থেকে বেরিয়ে শুভ্র হসপিটালের ভিতরে যায়। কিছুক্ষণ আগে হসপিটাল থেকে কল আসছিল। সেদিন সেই মহিলার বিষয়ে শুভ্র এতদিন ফোন দিয়ে খোঁজ খবর নিছে। ডাক্তার বলছে জ্ঞান ফিরলে শুভ্রকে জানাবে। মহিলাটির জ্ঞান ফিরছে, কিন্তু তার অবস্থা খুবই খারাপ। শুভ্র হসপিটালের করিডোরে আসতেই ডক্টর আহান কেবিন থেকে বেরিয়ে আসে। চিন্তিত হয়ে শুভ্র কাছে এসে বলে এই রোগী পরিচিত। শুভ্র বকুসকে তাকায় ডক্টর আহানের দিকে, তারপর বলে শুভ্র না ডক্টর রোগী শুধু শুভ্র নামে কাউকে ডাকছে। আর রোগীর রিপোর্ট দেখে মনে হচ্ছে যে সে এর আগেও তার মাথায় গভীর আঘাত পেয়েছিল, যার জন্য তার স্মৃতিশক্তি ছিল না। আর সেই আঘাতেই জায়গা আবার আঘাত পেয়েছে। রোগীর বাঁচার চান্স খুব কম। শুভ্রের নিজেকে খুব অপরাধী মনে হয়। তার জন্য একজন মানুষ মৃত্যু মুখে। ডক্টর আহান আবার বলে ওঠে ডক্টর মিস্টার শুভ্র, আমার কেন জানি মনে হচ্ছে আপনার পরিচয় কেউ হতে পারে। আপনি দেখা করুন। কথাগুলো বলেই ডক্টর আহান চলে যায়। ডক্টর চলে যেতেই শুভ্র কেবিনের দরজা খুলে ভিতরে ঢোকে। সামনে তাকাতেই দেখে দুজন নার্স মহিলাটির দুই দিকে দুহাত ধরে রেখেছে। মহিলা মুখ থেকে শুভ্র নাম ধরে ডাকছে। শুভ্র ব্রু কুঁচকে আসে, সামনে আরও 2 কদম এগিয়ে যায়। মহিলার সামনে যেতে শুভ্রের চোখ বড় বড় হয়ে যায়। কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে শুভ্র, রহিমা খালা আপনি এখানে? কারো কণ্ঠে স্বরে পেতে সাথে সাথে সামনে তাকায় মহিলাটি। শুভ্রকে দেখে চুপ হয়ে যায়, কাঁপা কাঁপা হাত বাড়িয়ে দেয় শুভ্রের দিকে। শুভ্র হতবাক, এত বছর পর রহিমাকে এখানে কি দেখে। রহিমা কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে তুই শুভ্র বাবা। শুভ্র মাথা নাড়ায়। রহিমা কাঁপা কাঁপা হাতে শুভ্রের হাত চেপে ধরে। মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে আস্তে আস্তে কিছু বলে ওঠে। রহিমা, শুভ্র বাবা, আল্লাহ হয়তো সত্য জানানোর জন্য এখনও আমাকে বাঁচিয়ে রেখেছে। কথাগুলো বলতে বলতে চোখ ভিজে উঠে শুভ্র অস্থির হয়ে বলে ওঠে শুভ্র খালা আপনি শান্ত হন, আগে সুস্থ হন, তারপর আপনার সব কথা শুনব। রহিমা, না বাবা, আজ না বলতে পারলে আমি আর কখনোই বলতে পারবো না। আমার আর সময় নেই বাবা। সব কিছু তোমাকে বলে যেতে না পারলে আল্লাহ আমাকে পর ওপারে মাফ করবেন না। শুভ্রের কপাল কুঁচকে আসে। কি এমন সত্যি বলতে চায় যা সে জানে না। রহিমা কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে রহিমা, তোমার মা কে রোদ খুন করেনি, আর না রোদের কোনো দোষ ছিল। তোমাকে আমি মিথ্যা বলছিলাম না বাবা। শুভ্র বসা থেকে উঠে পড়ে, হাত পা পড়ে থাকে। কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে শুভ্র খালা আপনি এসব কি বলছেন? রহিমা চোখ দিয়ে পানি পড়ছে, শ্বাস বেড়ে গেছে। জোর জোর শ্বাস নিতে নিতে বলে রহিমা, বাবা সেদিন আমি লোভে পড়ে মিথ্যা বলেছিলাম, যার জন্য শাস্তি আমি পেয়েছি। আর তোমাকে যে ছবিগুলো দেখানো হয়েছিল সব কিছু মিথ্যা ছিল বাবা। আমি আমার পাপের শাস্তি পেয়েছি, তোমরা আমায় মাফ করে দিও। শুভ্র রহিমার কাছে গিয়ে বলে শুভ্র খালা, রোদ যদি কিছু না করে থাকে তাহলে কে করেছে এইসব? বলো খালা, কে আমার মায়ের খুনি? আর কেন বা রোদের নামে মিথ্যা বলেছ? রহিমা চারদিকে অন্ধকার হয়ে আসে। জোরে জোরে শ্বাস নিতে নিতে বলে রহিমা, তোর সব থেকে আপনজন এইসব করেছে। রোদকে তোর থেকে দূরে করার জন্য এই সব করেছে। ওরা সবাই মিলে তোর মা বাবাকে তোর চা আর কিছু বলতে পারে না। শুভ্র চোখ লাল হয়ে আসে, হাত পা থরথর করে কাঁপছে। রহিমা খালাকে চিৎকার করে ডাকে, কিন্তু কোনো সাড়া শব্দ পায় না। এই প্রথমবার শুভ্রের বুকে হাহাকার সৃষ্টি হয়। পুরো শরীর থরথর করে কাঁপছে। তার মনে পড়ে যায় রোদের প্রতি করা প্রতিটা অন্যায়। শুভ্রের চিৎকারে ডক্টর এসে বলে রোগী আর বেঁচে নেই, যাব। শুভ্র ধপ করে নিচে বসে পড়ে। ডক্টর নার্স শুভ্রকে এমন দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। তারা যত দূর জানে
এই শুভ্র চৌধুরী অনেক শক্ত মনের মানুষ, অনেক কঠোর। তাকে এইভাবে ভেঙে পড়তে দেখে কিছু নার্স যায় তুলতে, শুভ্র হাত দিয়ে থামিয়ে দেওয়ায়। রাত এখন 12টা। অন্ধকার রুমে বসে আছে শুভ্র। হাত দিয়ে রক্ত পড়ে, পুরো ফ্লোর বেয়ে বেয়ে যাচ্ছে। হাত থেতলে ফেলেছে, রুমে দেওয়ালে রক্ত লেগে আছে। শুভ্র চোখগুলো লাল, শার্ট এলোমেলো, চুলগুলো অগোছালো। এই অবস্থায় শুভ্রকে দেখলে যে কেউ ভয় পাবে। শুভ্র এত কিছু করেও যেন রাগ কমছে না। রাগে আবার দেওয়ালে ঘুষি দিতে থাকে, হাত দিয়ে গল গল করে রক্ত পড়ছে। শুভ্র চিৎকার করে বলতে থাকে, শুভ্র, এই হাত দিয়ে আমি আমার ছোট্ট ফুলটাকে আঘাত করেছি। এই হাত আমি রাখবো না, রাখবো না এই হাত। কি করে পারলাম এতটা নিষ্ঠুর হতে? শুভ্র ক্লান্ত হয়ে বসে পড়ে, রাগে নিজের চুল চেপে ধরে, বলতে থাকে, শুভ্র, কেন সত্যিটা খুঁজলাম না? সামান্য কিছু ছবি আর ওদের কথাই কেন বিশ্বাস করলাম? আমি আমার ছোট পাখিটাকে কি করে পারলাম এত কষ্ট দিতে? শুভ্র ডুব দেয় অতীতে। অতীত চৌধুরী বাড়ির চারপাশে ঘুরে ঘুরে দৌড়ে 10 বছরের একটা বাচ্চা মেয়ে, কোমর পর্যন্ত চুলগুলো দৌড়ানোর জন্য দুলছে, দৌড়াচ্ছে আর খিলখিল করে হাসছে। পিছন পিছন দৌড়াচ্ছে আরও একটা মেয়ে, গায়ের রং শ্যামবর্ণ, চেহারা জুড়ে যেন মায়ার বসবাস। হঠাৎ কারো সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। শুভ্রের পরীক্ষা শেষ, যার জন্য বাড়িতে এসেছে, ছোট একটা বাচ্চার সাথে ধাক্কা খায়। রাগে চোখে তাকায় রোদ, ব্যথা পেয়ে জোরে জোরে কেঁদে দেয়। রোদকে দেখে শুভ্র মনে মনে বলে, শুভ্র, এ তো তার ফিটার খাওয়ার বাচ্চার বউ। কপাল তার, 20 বছর বয়সে তার মা বাবা মিলে 10 বছরের এক ফিটার খাওয়া বাচ্চার সাথে বিয়ে দিয়ে দিয়েছে। ইস, কত ইচ্ছে ছিল বউকে নিয়ে ঘুরবে, আদর করবে, সবসময় তার বউ তার যত্ন নেবে। কিন্তু তার কপাল, এই মেয়ে বড় হতে হতে আমি তখন বুড়ো হয়ে যাব। দীর্ঘ শ্বাস ফেলে শুভ্র রোদের হাত ধরে উঠে দাঁড় করাতে নেয়, কিন্তু রোদ দাঁড়াতে পারে না। রোদ ভ্যা ভ্যা করে কাঁদছে। শুভ্র কোনো কিছু না ভেবে রোদকে কোলে করে নিয়ে বাড়ির ভেতরে যায়। রোদের কান্নার শব্দ পেয়ে রান্নাঘর থেকে বের হয়ে আসেন আফরিন বেগম। শুভ্রকে দেখে বলে, আফরিন বেগম, এই তুই রোদের সাথে কি করেছিস? হ্যাঁ, শুভ্রের বিরক্তিতে নাক মুখ কুঁচকে আসে। আফরিন বেগমকে উদ্দেশ্য করে বলে, শুভ্র, আম্মু তোমার এইটুকুনি মেয়ের সাথে কি বা করব? হ্যাঁ, ধরলেই তো ভ্যা ভ্যা করে। তুমি যেমন ভাবে বলছো তোমার মেয়েকে আমি খেয়ে ফেলছি। শুভ্র রোদকে সোফায় বসিয়ে দিতে দিতে বলে, শুভ্র, তোমার মেয়ে বাইরে খেলতে গিয়ে পড়ে গেছে। কথাগুলো বলেই শুভ্র সিঁড়ি দিয়ে নিজের রুমে চলে যায়। আফরিন বেগম ব্যস্ত হয়ে বলে ওঠে, আফরিন বেগম, কতবার বলছি রোদ দৌড়াদৌড়ি করবি না, কিন্তু তুই তো আমার কথা শুনিস না। যখন মামুনি থাকবে না তখন বুঝবি। কথাগুলো বলতে বলতে আফরিন বেগম চোখে পানি চলে আসে। রোদ আফরিন বেগমকে জড়িয়ে ধরে বলতে থাকে, রোদ, খালামণি, তোমাকে আমি কোথাও যেতে দিব না। আফরিন বেগম রোদকে জড়িয়ে ধরে, আফরিন বেগম, আমি তোদের ছেড়ে কোথাও যাব না। আফরিন বেগমের বড্ড আদরের রোদ নিজের মেয়ের থেকেও এই মেয়েটাকে বড্ড বেশি ভালোবাসে। রোদের মা বাবা যখন মারা যান গাড়ি অ্যাক্সিডেন্ট, তখন রোদের বয়স 7 বছর। তখন রোদ এই চৌধুরী বাড়িতে আসে। আরাফ চৌধুরী, আফরিন বেগম কেউ মা বাবা অভাব বুঝতে দেয়নি রোদকে, তাই তো নিজের প্রাণপ্রিয় ছেলের সাথে একরকম জোর করে বিয়ে দেয় আফরিন বেগম, কারণ সে চায় না রোদকে দূরে রাখতে। এখন হয়তো কিছু বোঝে না, কিন্তু বড় হলে সব রোদ একদিন বুঝে যাবে। আর সেই শুভ্রকেও দেখেছে ওপর ওপর রাগ দেখালেও আড়াল থেকে রোদের খেয়াল রাখে। প্রথম প্রথম রাগ করেছিল এত ছোট মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু এখন তার মনে হচ্ছে শুভ্র সবটা মেনে নিছে। রাত 9টা, শুভ্রের রুমে আশেপাশে উকি দিচ্ছে রোদ। রুমে শুভ্রকে দেখতে না পেয়ে
চুপি চুপি গুটি গুটি পায়ে রোদ রুমে ঢোকে। বিছানার ওপর অনেকগুলো চকলেট দেখে চুপি চুপি চকলেটগুলোতে হাত বাড়ায়। শুভ্রর সাথে সাথে রোদের হাত চেপে ধরে। রোদকে শুভ্রকে দেখে ভয় পেয়ে যায়। শুভ্র রোদের হাত টেনে ধরে সামনে দাঁড় করিয়ে রোদকে বলে, শুভ্র, এই তুই এখানে কি করছিলি? আর আমার চকলেট হাত দিয়েছিস কেন? হ্যাঁ? রোদ ভয়ে ভয়ে তুতলিয়ে বলে ওঠে। রোদ, শুভ্র ভাই, আমি তো দেখছিলাম ও দুলাক্তি। ওইগুলো কি? শুভ্র রাগে চোখে তাকিয়ে বলে, শুভ্র, এই তুই কাকে ভাই বলছিস? হ্যাঁ, কে তোর ভাই? রোদ, কেন তুমি ভাই? শুভ্র, আমি তোর ভাই না, জামাই। রোদ, জামাই কি? আমাকে কিনে দেবে ভাইয়া? শুভ্র কপালে হাত দিয়ে বলে, হায় রে কপাল, আম্মু আমাকে কোন বলদের সাথে বিয়ে দিছে? রোদ কিছু না বুঝে শুভ্রের দিকে তাকিয়ে আসে। শুভ্র আবার বলে ওঠে, শুভ্র, এই যে কিছুদিন আগে যে আমাদের বিয়ে হয়েছে, এখন আমি তোর আর ভাই নেই, আমি তোর জামাই আর তুই আমার বউ, বুঝছিস? রোদ মাথা দোলায়, তার মানে সে বুঝছে। শুভ্র রোদকে আবার বলে ওঠে, শুভ্র, চকলেট খাবি? রোদ, খাবো। শুভ্র, চকলেট দিব, তবে একটা শর্ত আছে। রোদ কিছু না বুঝে তাকিয়ে আসে শুভ্রের দিকে। শুভ্র বলে ওঠে, শুভ্র, তুই আমার গলা জড়িয়ে ধরে আমায় যতগুলো চুমু খাবি, আমি তোকেও ততগুলো চকলেট দিব। রোদ খুশিতে গদগদ হয়ে বিছানার ওপর উঠে দাঁড়ায়। শুভ্র বিছানায় বসা। রোদ শুভ্রের গলা জড়িয়ে ধরে শুভ্রকে চুমু খেতে থাকে। গুনে গুনে শুভ্রের শরীর কেঁপে উঠে অজানা অনুভূতিতে। রোদ শুভ্রের ঠোঁটে চুমু দিতে শুভ্র রোদকে বুকের ওপর নিয়ে বিছানার উপরে শুয়ে পড়ে। রোদের কপালে পড়ে থাকা চকলেটগুলো সরিয়ে কপালে চুমু খায়। রোদের কপালে কপাল ঠেকিয়ে নেশালো কণ্ঠ বলে ওঠে, শুভ্র বউ। রোদ আস্তে করে বলে ওঠে, রোদ, জামাই। শুভ্র, এই বউ কবে বড় হবি? আমার যে খুব কষ্ট হয়, বউ খুব করে শুয়ে দিতে ইচ্ছে করে। তাড়াতাড়ি বড় হয়ে যা। রোদ শুভ্রের বুকের ওপর বসে বলে উঠে, রোদ, আমি তো অনেক বড় হয়েছি, তুমি আমাকে বড় হতে কেন বলছো জামাই? আমি তো অনেক বড়। শুভ্র হাসে। কি বলছে তার ছোট্ট ফুলটাকে? শুভ্র রোদকে বলে উঠে, শুভ্র, তুই বড়? কে বলেছে? আর আমাকে তুই জামাই বলছিস? রোদ, মামুনি বলছে আমি অনেক বড় হয়েছি, আর তুমি তো একটু আগে বললে তুমি জামাই, তাই তোমাকে জামাই ডাকছি। শুভ্র, কতখানি বড় হয়ে গেছে আমার রোদ পাখি? রোদ হাত দিয়ে দেখায় এতখানি। জামাই। শুভ্র আবার বলে ওঠে, শুভ্র, জানিস বড় হলে জামাই আদর খেতে হয়। রোদ না বুঝে শুভ্রের দিকে তাকিয়ে বলে, রোদ, আমি তো বড়, আমি খাবো আদর, আমাকে আদর কিনে এনে দাও। শুভ্র রোদের গালগুলো টেনে দিয়ে বলে, শুভ্র, আদর তো কেনা যায় না পাখি, তবে বেশি বেশি খেয়ে বড় হয়ে যা, তারপর আমি তোকে আদর দিব। শুভ্রের কথা শুনে রোদ খুশি হয়ে যায়। শুভ্র রোদকে ডেইরি মিল্ক চকলেটের সাথে কিটক্যাট আরও অনেক চকলেট বের করে রোদকে দেয়। রোদ চকলেটগুলো পেয়ে তো মহা খুশি, দৌড়ে শুভ্রের রুম থেকে চলে যায়। রোদ যেতেই শুভ্র হাসে। এই ছোট্ট ফুলটার প্রতি তার অন্য রকম এক টান অনুভব করে। রোদকে যখন বিয়ে করেছিল তখন খুব রেগেছিল তার মায়ের ওপর, কিন্তু কেন জানি এই বাচ্চা মেয়ে মায়ায় জড়িয়ে পড়েছে। রোদের বাচ্চামোগুলো তার খুব পছন্দ। আফরিন বেগম শুভ্র রুমের সামনে এসে বলে, আসতে পারি বাবা? শুভ্র তার মাকে দেখে মুখে হাসি ফুটে আফরিন বেগমকে বলে ওঠে, শুভ্র, আম্মু আমার রুমে আসতে তোমার কোনো অনুমতি লাগবে না, তুমি আসো তো। আফরিন বেগম হাসেন। শুভ্রের বিছানার ওপর বসে শুভ্র বিছানায় গিয়ে মায়ের কোলে শুয়ে পড়ে। আফরিন বেগম শুভ্রের মাথায় হাত বুলাতে বুলাতে বলে, আফরিন বেগম, আমায় মাফ করে দিস,
বাবা, আমি তোদের ভালোর জন্য এই সব করছি, আমার উপর রেগে থাকিস না। শুভ্র মাথা তুলে মায়ের দিকে তাকিয়ে হাসি দিয়ে বলে ওঠে, শুভ্র, আমি তোমার ওপর রেগে নেই আম্মু। আফরিন বেগম স্বস্তির নিঃশ্বাস ফেললেন। শুভ্রকে উদ্দেশ্য করে বলে ওঠে, আফরিন বেগম, আমাকে একটা কথা দিবি বাবা? শুভ্র, কি কথা আম্মু? আফরিন বেগম শুভ্রের হাত নিজের মাথায় রাখে, তারপর বলে ওঠে, আফরিন বেগম, শুভ্র, তুই আমার রুহি আর রোদকে দেখে রাখবি, ওদের কখনো কষ্ট দিবি না। আমরা যদি নাও থাকি, সারা জীবন রোদ রুহি ছায়া হয়ে আগলে রাখবি। শুভ্র, আমি কথা দিচ্ছি আম্মু, আমি রোদ রুহিকে সবসময় আগলে রাখবো, কখনো কষ্ট পেতে দিব না।